আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন আগাথা ক্রিস্টির দ্য মিলিয়ন ডলার বন্ড রবারি। ইংরেজ অপরাধ কল্পকাহিনী লেখক আগাথা ক্রিস্টি 1890 সালের 15 সেপ্টেম্বর ইংল্যান্ডের ডেভনে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত প্রচার বিমুখ এই লেখিকার দখলে আছে সর্বকালের সর্বাধিক বই বিক্রির রেকর্ড। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র এরকুল পোয়ারো এবং মিস মার্পলের স্রষ্টা তিনি। আগাথা ক্রিস্টি প্রথম বিশ্বযুদ্ধের সময় নার্স হিসেবে হাসপাতালের কাজ করতেন এবং পরবর্তীতে তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে সেই সময়ের অভিজ্ঞতায় তাকে এরকুল পোয়ারোর মতো চরিত্র সৃষ্টি করতে অনুপ্রাণিত করেছিল। ক্রিস্টির বই সর্বমোট 56টি ভাষায় অনুদিত হয়েছে। 1976 সালের 12 জানুয়ারি ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে আগাথা ক্রিস্টি মৃত্যুবরণ করেন। সেদিনের সকালের খবরের কাগজের শেষ পৃষ্ঠায় বেশ বড় করে সংবাদটা ছাপা হয়েছিল। লন্ডন অ্যান্ড স্কটিশ ব্যাংক নিউ ইয়র্কে প্রায় $10 লক্ষ মূল্যের লিবার্টি বন্ড পাঠাচ্ছিল অলিম্পিয়া নামে একটা যাত্রীবাহী জাহাজে। মাঝ রাস্তায় সেগুলো ভোজবাজের মতো উধাও হয়ে যায়। খবরটা নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক এবং চমকপ্রদ। কাগজটা পাশে সরিয়ে রেখে এই ব্যাপারটা নিয়েই আমি আর পোয়ারো আলোচনা করছিলাম। এই সময় ল্যান্ডলেডি এসে একটা কার্ড এগিয়ে দিয়ে বললেন, মিসি পোয়ারো, একটা অল্পবয়সী মেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কার্ডের নামটা ছাপার অক্ষরে লেখা, মিস এম এ ফারকোয়ার। পোয়ারো ল্যান্ডলেডিকে বলল, মেয়েটিকে পাঠিয়ে দিন। যথার্থ সুন্দরী বলতে যা বোঝায় মেয়েটি তাই। একদম নিখুঁত দেহ, আয়ত গভীর বাদামি চোখ, দীপ্ত লাবণ্যে ঝলমল মেয়েটির বয়স বড়জোর 25 ছুঁয়েছে। ঘরে ঢুকতেই পোয়ারো আসন দেখিয়ে বলল, বসুন মাদমোয়াজেল, আলাপ করিয়ে দিই। ইনি আমার বন্ধু এবং সহকারী ক্যাপ্টেন হেস্টিংস। আপনি স্বচ্ছন্দে আপনার সমস্যার কথা খুলে বলতে পারেন। আমাদের দুজনকে অভিবাদন জানিয়ে চেয়ারে বসতে বসতে মেয়েটি বলল, গুরুতর একটা সমস্যায় পড়ে আপনার কাছে এলাম মসিয়ে পোয়ারো। ইতিমধ্যে খবরের কাগজেও ব্যাপারটা বেরিয়ে পড়েছে, নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। অলিম্পিয়া জাহাজ থেকে চুরি যাওয়া লিবার্টি বন্ডগুলির কথাই বলছি আমি। আমাদের দুজনের মুখের দিকে এক পলক দৃষ্টি বুলিয়ে মেয়েটি আবার বলতে শুরু করল, মিস্টার ফিলিপ রিজওয়ের দায়িত্বে বন্ডগুলো ছিল। তার সূত্রেই লন্ডন অ্যান্ড স্কটিশ ব্যাংকের মতো বিশাল প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক। আমাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে আছে। বেশ বেশ, তারপর? বলল পোয়ারো। কাগজপত্রগুলো এমনভাবে চুরি যায় যে ফিলিপের উপর অভিযোগ আসবার আশঙ্কা কম, কারণ ঠিক ওর দোষে বন্ডগুলো চুরি যায়নি। তা সত্ত্বেও বেচারা প্রচন্ড মানসিক চাপে ভুগছে। ফিলিপের মামার ধারণা, সঙ্গের বন্ডগুলোর কথা সে হয়তো জাহাজে উঠে কোনো সহযাত্রীকে গল্প করে থাকবে। এমন একটা ঘটনা যে ঘটতে পারে তা ওর ধারণাতেই ছিল না। মোটমাট এই ঘটনাটা এখন ফিলিপের চাকরির উন্নতির পথে বেশ একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। মিস্টার রিজওয়ের মামার নাম কি যেন বললেন? মিস্টার ভ্যাভাসু। তিনি হলেন লন্ডন অ্যান্ড স্কটিশ ব্যাংকের যুগ্ম সাধারণ পরিচালক। আচ্ছা, সম্পূর্ণ ঘটনাটা আপনি আমাকে খুলে বলুন। মিসেস ফারকোয়ার 1 মিনিট নীরব থেকে যেন নিজেকে গুছিয়ে নিলেন। তারপর বললেন, সম্ভবত আপনাদের জানা আছে যে ব্যাংকের উদ্দেশ্য ছিল আমেরিকায় তাদের ব্যবসার প্রসার ঘটানো। সেই উদ্দেশ্যেই তারা প্রায় $10 লক্ষ মূল্যের লিবার্টি বন্ডস সেখানে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছিল। এই কাজের জন্য মিস্টার ভাভাসু তার ভাগ্নেকেই উপযুক্ত বিবেচনা করেছিলেন। ফিলিপ গত 6 বছর ধরে ওই ব্যাংকে কাজ করছে। তাছাড়া নিউ ইয়র্কে ব্যাংক ব্যবসার সম্পর্কেও সে যথেষ্ট ওয়াকিবহাল ছিল। অলিম্পিয়া লিভারপুল ছেড়ে রওনা হয় গত 23 তারিখে। সেদিনই সকালে বন্ডগুলো ফিলিপের হাতে তুলে দেন ব্যাংকের 2 যুগ্ম সাধারণ পরিচালক, মিস্টার ভাভাসুখ ও মিস্টার শ। ফিলিপের সামনেই সেগুলো গুনে প্যাকেটে ভরে সিলমোহর করে দেওয়া হয়। ফিলিপ সেগুলো যথারীতি তার ট্রাঙ্কে পুরে তালা দিয়ে দেয়। তালাটা নিশ্চয়ই সাধারণ ছিল না? না, মিস্টার শ এর উদ্যোগে হাবস কোম্পানির একটা বিশেষ তালার ব্যবস্থা হয়েছিল সেজন্য। ফিলিপ প্যাকেটটা রেখেছিল তার ট্রাঙ্কের একেবারে নিচে। জাহাজ নিউ ইয়র্কে পৌঁছাবার কয়েক ঘন্টা আগে প্যাকেটটা ট্রাঙ্ক থেকে চুরি হয়ে যায়। জানাজানি হওয়ার পর গোটা জাহাজই আতিপাতি করে খোঁজা হয়, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। অতগুলো বন্ড যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে। মিস্টার ফারকোয়ার দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে তার কথা শেষ করলেন। পরে তার চেয়ারে নড়ে চড়ে বসতে বসতে বলল, বাইরে থেকে দেখলে অবশ্য তাই মনে হয়, কিন্তু মাদমোয়াজেল, ওগুলো পুরোপুরি হাওয়ায় মিলিয়ে যায়নি। আমার জানা মতো খবর হলো যে বন্ডগুলো ছোট ছোট অংশে ভাগ করে বিক্রি করে দেওয়া হয়েছিল।
এবং কাজটা হয়েছিল অলিম্পিয়া নিউ ইয়র্কে পৌঁছার আধ ঘন্টার মধ্যেই। এই পরিস্থিতিতে মিস্টার রিজওয়ের সঙ্গে আমার একবার দেখা করা জরুরি। আজকে ফিলিপ আমার সঙ্গে চেশায়ার চিজে দেখা করতে আসছে। ও এখনো জানে না যে ওর হয়ে আমি আপনার সঙ্গে পরামর্শ করতে আসব। তাহলে তো আপনার সঙ্গে গেলেই তার সাথে দেখা হতে পারে। হ্যাঁ, তাহলে চলুন যাওয়া যাক। চলো হেস্টিংস, ঘুরে আসা যাক। তক্ষুনি ট্যাক্সি করে আমরা চেশায়ার চিজে রওনা হয়ে পড়লাম। ফিলিপ রিজওয়ে দীর্ঘকায় সুদর্শন যুবক, বয়স সম্ভবত 30 ছুঁয়েছে। প্রথম আলাপেই বোঝা গেল বেশ কেতাদুরস্ত মানুষ। সৌজন্যমূলক আলাপ পরিচয়ের পর রিজওয়ে বলল, মিস্টার পোয়ারো, এমন অভাবিতভাবে আপনার সঙ্গে পরিচয় হব ভাবতেই পারিনি। আমার একবারও মনে হয়নি আমি আমার হয়ে আপনার সঙ্গে পরামর্শের কথা ভাবছে। আমার বিশ্বাস আপনি রহস্যের কোনো সমাধান করতে পারবেন। আমার তো ভেবে ভেবে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। কথাটা মিথ্যে বলেনি ভদ্রলোক। চোখে মুখে মানসিক চাপের বেশ স্পষ্ট ছাপ পড়েছে। ফিলিপ রিজওয়ের কাছ থেকে আরও একবার ঋণপত্র চুরির ঘটনা বলি, পোয়ারো শুনে নিল। মিস ফারকোয়ারের কাহিনীর সঙ্গে তার কোনো পার্থক্য পাওয়া গেল না। তার কাহিনী শেষ হলে পোয়ারো বলল, একটা বিষয় আপনি আমাকে পরিষ্কার করে বলুন, ঠিক কিভাবে জানতে পারলেন যে বন্ডগুলি চুরি গেছে? তিক্ত হাসি হেসে মিস্টার রিজওয়ে বললেন, মোসে পোয়ারো, খুব সহজ ব্যাপারটা যে কোনো লোকেরই নজরে পড়ত। আমার বাঙ্কের নিচে থেকে ট্রাঙ্কটা অর্ধেক বেরিয়েছিল, আর তার সারা গায়ে বিভিন্ন ওজনের আঘাতের দাগ। দেখে মনে হলো তালাটাকে ভাঙবার জন্য কেউ বেশ জোরে আছাড় মেরেছে। তালা তো লাগানোই ছিল। হ্যাঁ, তবে খোলা অবস্থায়। নানানভাবে চেষ্টা করে ব্যর্থ হবার পর মনে হয় কোন একটা উপায়ে শেষে তালাটা খুলতে সক্ষম হয়েছে। খুবই আশ্চর্যের ব্যাপার, যারা কাজটা করেছে যথেষ্ট মূল্যবান সময় এবং গায়ের জোর খরচ করতে হয়েছে তালাটা ভাঙার জন্য, অথচ তারাই পরে নিজেদের কাছে তালার চাবিটা খুঁজে পেল। যতদূর জানি হাবস কোম্পানির তালার নকল চাবি বানানো অসম্ভব। চাবিটা কিন্তু সবসময় আমার সঙ্গেই ছিল। এই রহস্যটাই কিছুতেই পরিষ্কার হচ্ছে না মোসে পোয়ারো। দিনরাত চাবিটা আপনার কাছে ছিল, এটা কি আপনি নিশ্চিত? কোনো ভুল নেই, আমি শপথ করে বলতে পারি। তাছাড়া যদি ধরেও নেই চাবিটা বা তার নকল ওদের কাছে থাকবে, তাহলে যে তালা ভাঙা যায় না সেটা ভাঙার জন্য অযথা সময় নষ্ট করল কেন? পোয়ারো চিন্তিত মুখে বলল, আমিও সে কথাই ভাবছি। তবে এটুকু আমি জোর দিয়ে বলতে পারি, শুধুমাত্র এই প্রশ্নের উত্তরটি বের করতে পারলেই এই গোটা সমস্যার সমাধান করা সম্ভব। এক মুহূর্ত মিস্টার রিজওয়ের চোখের উপর দৃষ্টি রেখে পরে বলল, কিছু মনে করবেন না, একটা কথা আমি জিজ্ঞেস না করে পারছি না। ট্রাঙ্কটা তো আপনি নিজেও ভুল করে তালা খোলা অবস্থায় রাখতে পারেন। অন্য মনস্কভাবে থেকে আমরা প্রায় সকলেই এরকম কিছু না কিছু করেই থাকি। যাই হোক, বন্ডগুলো যেভাবে ট্রাঙ্ক থেকে চুরি গেল, কিন্তু চোর সেগুলি নিয়ে তীরে পৌঁছালো কি করে, সেটা তো একটা বড় সমস্যা। মিস্টার রিজওয়ে স্মিতহাস্যে বললেন, ঠিক এই কথাটা আমিও ভেবেছি। চোরকে তীরে পৌঁছাতে হয়েছে কাস্টমস অফিসারদের চোখে ধুলো দিয়ে, কিন্তু সেটা করল কোন উপায়ে? চুরির খবরটা গোপনে কাস্টমস অফিসকে জানানো হয়েছিল। তারাও জাহাজের প্রতিটি যাত্রীকে বেশ ভালোভাবে পরীক্ষা করে দেখেন। বন্ডের প্যাকেটটা আয়তনে নিশ্চয়ই খুব একটা ছোটখাটো ছিল না। একদমই না, ওরকম একটা প্যাকেট জাহাজে লুকিয়ে রাখা রীতিমতো কষ্টের। তবে আমি জানি ওগুলো জাহাজে লুকিয়ে রাখা হয়নি, কারণ অলিম্পিয়া ঘাটে পৌঁছবার আধ ঘন্টার মধ্যেই সেগুলোকে বিক্রির জন্য দাখিল করা হয়। ওগুলির নাম্বার দিয়ে কাউকে টেলিগ্রাম করে সাবধান করে দেব, সেই সময়টুকু পর্যন্ত আমি পাইনি। এত দ্রুত কাজটা হয়েছে। একজন দালাল তো স্পষ্টই জানালো জাহাজ পৌঁছানোর আগেই সে কয়েকটা ঋণপত্র কিনেছে। এমন একটা ঘটনা কেবল তখনই সম্ভব যখন বন্ড তার করে পাঠানো যায়। হয়তো তার কাছাকাছি কোনো একটা ব্যাপার ঘটেছে, অর্থাৎ দ্রুতগামী কোনো নৌকায় করে বন্ডগুলো অলিম্পিয়া থেকে তীরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মিস্টার রিজওয়ে দৃঢ়স্বরে বললেন, না না না, তা সম্ভব না। অলিম্পিয়ার আশেপাশে সরকারি কোনো বোট ছাড়া তো অন্য কোনো জাহাজ বা নৌকা ছিল না। সেই নৌকাগুলি এসেছিল চুরির খবর জানার পর অনুসন্ধানের জন্য। আমি নিজেও ডেকে দাঁড়িয়ে সতর্কভাবে নজর রাখছিলাম, যাতে চুরি যাওয়া বন্ডগুলো অলিম্পিয়ার বাইরে না যেতে পারে। মোসে পোয়ারো, আমি আর ভাবতে পারছি না। আমার তো মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এমন কথাও কানে আসছে যে চুরিটা নাকি আমারই কাজ। যতদূর জানি নিয়ম অনুযায়ী তো কাস্টমস অফিসারদের আপনাকেও সার্চ করার কথা।
হ্যাঁ, তারা তা করেছিল। পরও এবার অন্য প্রসঙ্গে গেল, বলল, এবার ব্যাংকে গিয়ে আমাকে কিছু খোঁজ খবর করতে হবে। মিস্টার রিজু একটা কার্ড বের করে তাতে কিছু লিখে দিতে দিতে বলল, এটা দেখালেই মামা তক্ষুনি আপনার সঙ্গে দেখা করবেন। কার্ডটা নিয়ে ওদের দুজনের কাছ থেকে বিদায় নিয়ে আমরা দুজন রওনা হলাম লন্ডন অ্যান্ড স্কটিশ ব্যাংকের প্রধান কার্যালয়ের দিকে। গেটে রিজুয়ের কার্ড দেখাতেই আমাদেরকে নিয়ে যাওয়া হলো দোতলা একটা ছোট্ট অফিস ঘরে। ব্যাংকের যুগ্ম পরিচালক দুজন আমাদেরকে অভ্যর্থনা জানালেন। দুই উচ্চপদস্থ কর্তা ব্যক্তির চেহারা আমাদের প্রথমে দৃষ্টি আকর্ষণ করল। মিস্টার শ, দাড়ি গোঁফ কামানো, বেশ পরিচ্ছন্ন। মিস্টার ভ্যাভাসুরের গালে মাঝারি মাপের সাদা দাড়ি। দুজনের চুলে অবশ্য শুভ্রতা স্পষ্ট। মুখমণ্ডলে দায়িত্বশীল ব্যক্তির অভিব্যক্তি। মিস্টার ভ্যাভাসুর প্রথম কথা বললেন, আমরা অবশ্য পুরো ব্যাপারটা স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে তুলে দিয়েছি। ইন্সপেক্টর ম্যাকলি দেখছেন এই কেসটা। তার এফিসিয়েন্সির উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে। পর ধীর গম্ভীর স্বরে বলল, সে আস্থা আমারও আছে। আমি একজন সম্পূর্ণ বেসরকারি তদন্তকর্তা। আপনার ভাগ্নের তরফ থেকে কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন। যদি আমাদের সহযোগিতা করেন খুব ভালো হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, স্বচ্ছন্দে। আপনার অনুমতি নিয়ে প্রশ্ন করছি, তালাটা তো হাবস কোম্পানির, ওটা আনাবার নির্দেশ কে দিয়েছিলেন? এবারে মিস্টার শ জবাব দিলেন, আমি নিজেই দিয়েছিলাম, কারণ কোনো কর্মচারীকে এই ব্যাপারে সম্পূর্ণ বিশ্বাস করাটা যুক্তিযুক্ত মনে হয়নি। তালার চাবিটা অবশ্য ছিল মিস্টার রিজুয়ের কাছে, আর অন্য দুটো রয়েছে আমার এবং আমার সহকর্মীর কাছে। তাহলে অন্য কোনো কর্মচারীর পক্ষে সেই চাবি হাতে পাওয়া সম্ভব ছিল না? কোনোভাবেই না, বলেই মিস্টার শ সপ্রশ্ন দৃষ্টিতে মিস্টার ভ্যাভাসুখের দিকে তাকালেন। তাহলে তো স্বচ্ছন্দে মনে করা যেতে পারে চাবি দুটো গত 23 তারিখে যে অবস্থায় সিন্ধুকে রাখা ছিল সে অবস্থাতে এখনো আছে। দুই সহকর্মী নিঃশব্দে একযোগে তাকালেন পোয়ারোর মুখের দিকে। এরপর আরো কিছু প্রশ্ন করল পোয়ারো। পরিষ্কারভাবে এই মিস্টার ভ্যাভাসুরের মুখ থেকে জানা গেল মামা ভাগ্নের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক এবং অন্তরঙ্গ। মিস্টার রিজুয়ে ব্যাংকের একজন নিষ্ঠাবান এবং বিশ্বাসী কর্মী। বাজারে তার কোনো ধার দেনাও নেই। ব্যাংকের তরফ থেকে এই ধরনের দায়িত্বপূর্ণ কাজে এর আগে তাকে 2-1 বার পাঠানো হয়েছে। একসময় বিদায় নিয়ে আমরা পথে এসে নামলাম। পাশাপাশি হাঁটতে হাঁটতে পোয়ারো বলল, না, যা ভেবেছিলাম তা নয়। কি ভেবেছিলে তুমি? দুই বৃদ্ধ ভদ্রলোক তো তোমার জিজ্ঞাসা সব প্রশ্নের উত্তর দিয়েছে। না, সে কথা নয়। কেসটা যত জটিল ভেবে রেখেছিলাম আসলে অত জটিল নয়। সমাধানটা এত সহজ হবে আমি ভাবিনি। আমি প্রশ্ন নিয়ে তাকালাম পোয়ারোর দিকে। সহজ বলছো? হ্যাঁ, তুমিও নিশ্চয়ই বুঝতে পারছো সমাধান একেবারে শিশু সুলভ। ঋণপত্র কে চুরি করেছে তুমি জানো? আমার অজানা থাকবে ভাবছো কি করে? তাহলে তো অপরাধীকে এক্ষুনি। আরে না না, এত উত্তেজিত হয়েও না। এখন চুপচাপ থাকাই সঙ্গত হবে। সমাধানটা জানবার পরে তুমি কিসের জন্য অপেক্ষা করতে চাইছো? আমাদের অপেক্ষা করতে হবে অলিম্পিয়ার জন্য। সামনের মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে ফিরে আসবার কথা। কিন্তু প্রকৃত অপরাধী যদি এই সুযোগে গা ঢাকা দেয়? না, সেই সম্ভাবনা নেই। দেখো হেস্টিংস, এই রহস্যটা আদতেই এরকুল পোয়ারোর বুদ্ধিমত্তার উপযুক্ত নয়। এই ঘটনার মধ্যে রহস্য বলতে কিছুই নেই। তবে কিনা কেবল এরকুল পোয়ারোই তো সব নয়, অন্যান্যদের ছোট সব বোধ বুদ্ধির কথা তো ভাবতে হবে, বিশেষ করে ইন্সপেক্টর ম্যাকনিল। তার জন্য আমাকে তো কিছু প্রমাণের অনুসন্ধান করতে হবে। অসহ্য, তোমার অহংকার দিন দিন বেড়েই চলছে। তুমি মিথ্যায় রাগ করছো হেস্টিংস। তুমি যে কেন মাঝে মাঝে আমাকে এমন অপছন্দ করে বসো বুঝতে পারি না। অবশ্য আমার বুদ্ধিটাই আমার অপরাধ। মঙ্গলবার দিনে আমরা যথারীতি L&N-W রেলওয়ে ট্রেনে লিভারপুলের দিকে রওনা হলাম। পোয়ারো তার সন্দেহ বা সিদ্ধান্ত যাই সে আবিষ্কার করে থাকুক আমাকে কিছুই বলেনি। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমি যে নাকানি চোবানি খাচ্ছি তা দেখে এবং নানা বিস্ময়সূচক মন্তব্য করে সে বেশ আত্মপ্রসাদ লাভ করছে। ওর ওই একরোখা স্বভাবের সঙ্গে তর্ক করা বৃথা জেনেই সংযতভাবে অপেক্ষা করছি। বিশাল যাত্রীবাহী জাহাজ অলিম্পিয়া জেটি ঘেঁষে দাঁড়িয়েছিল। আটলান্টিক পারাপারকারী জাহাজটি দেখেই পর বেশ কর্মতৎপর হয়ে উঠল। কথা ছিল জাহাজের 4 জন তত্ত্বাবধায়কের সাক্ষাৎকার নেওয়া হবে। তাছাড়া পোয়ারোর জনৈক বন্ধু গত 23 তারিখে অলিম্পিয়ার যাত্রী হয়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন।
তার সম্পর্কেও খোঁজখবর নিতে হবে। পোয়ারো তার বন্ধুটির বর্ণনা দিল। ভদ্রলোক বয়স্ক, পক্ষাঘাতগ্রস্ত, চলাফেরার শক্তি হারিয়েছেন, চোখে চশমা। এইরকম বর্ণনার সঙ্গে একজন যাত্রীর মিল পাওয়া গেল। ভদ্রলোকের নাম মিস্টার ভেন্টন। মিস্টার রিজওয়ে যে কেবিনে ছিলেন ঠিক তার পাশেই C-24 কেবিনে তিনি ছিলেন। জানা গেল তিনি কেবিন থেকে খুব কমই বেরোতেন। এমন একজন বন্ধুর কথা এর আগে তো পোয়ারোর মুখে কখনো শুনিনি। জাহাজে মিস্টার ভেন্টনারের অস্তিত্ব এবং নিখুঁত বর্ণনায় সে অনুমান করল কি করে, এটাও ভেবে পেলাম না। যে তত্ত্বাবধায়কের সঙ্গে আমরা কথা বলছিলাম, পোয়ারো তাকে আবার জিজ্ঞেস করল, নিউ ইয়র্কে পৌঁছে ভদ্রলোক কি সবার আগে জাহাজ থেকে নেমেছিলেন? না স্যার, সবার শেষেই নেমেছিলেন। পোয়ারো তত্ত্বাবধায়কের দিকে একটা নোট এগিয়ে দিয়ে ধন্যবাদ জানাল। লক্ষ্য করলাম আমার দিকে তাকিয়ে মুখ ভরা উচ্ছল হাসি হাসছে, গায়ে জ্বালা ধরানো হাসি। চলতে চলতে আমি বেশ উষ্ণ স্বরে বললাম, ও যতই হাসো না, তত্ত্বাবধায়কের শেষের উত্তরটা কিন্তু তোমার সিদ্ধান্তের সঙ্গে মিলছে না। তুমি নিশ্চিন্ত থাকো হেস্টিংস, ওই উত্তরটাই বরং আমার ডিসিশনকে আরো বেশি কনফার্ম করছে। আমাকে অগত্যা হাল ছেড়ে দিতেই হলো। আমি বললাম, আমি আর উনি মাথা ঘামাচ্ছি না, তুমি তোমার মতলব নিয়ে থাকো। লন্ডনে ফেরার পথে ট্রেনে বসে পোয়ারো ব্যস্তভাবে কি সব লিখল একটা কাগজে। পরে সেটাকে ভাঁজ করে একটা খামে পুরে মুখ বন্ধ করল। বুঝলে হেস্টিংস, এটা হলো ইন্সপেক্টর ম্যাকলিনের জন্য টোটকা। যাওয়ার পথে স্কটল্যান্ড ইয়ার্ডের ডাকবাক্সে ফেলে যেতে হবে। আগে যাব ওয়াদেভু রেস্তোরাঁ, সেখানে মিস অ্যামি ফারকোয়ারকে আমাদের সঙ্গে ডিনারে দাওয়াত দিয়েছি। আর রিজওয়েকে বাদ দিয়েছ? পোয়ারো মনে হলো আমার কথাটা শুনতেই পেল না, এমন ভাব করল। সন্দিগ্ধভাবে জানতে চাইলাম, আচ্ছা তুমি কি রিজওয়েকে সন্দেহ করছো? না বন্ধু, কেসটা তো তাহলে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠত, এরকম তরল ঠেকত না। এরপর আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, গোটা ব্যাপারটা এই সুযোগে একবার আলোচনা করিনি, কি বলো? বুঝতে তো পারছি কৌতূহলে তোমার বুক ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। দেখো, সিল করা বন্ডের খামটা রিজওয়ের ট্রাঙ্কের তলা থেকে মিস ফারকোয়ারের কথা অনুযায়ী বেমালুম হাওয়া হয়ে গেল, কিন্তু এরকম একটা জাদুকরী কাজ তো বাস্তবে অসম্ভব। জাহাজের কাস্টমস অফিসাররাও তন্ন তন্ন করে অনুসন্ধান করেছে, আর তাছাড়া প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে কাস্টমস অফিসারদের চোখ এড়িয়ে কোনো মতেই প্যাকেটটা তীরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আমি সকলের কথাটাই সত্য বলে ধরে নিতে পারি। তাহলে মাত্র একটা সম্ভাবনা আছে, সেটা হলো বন্ডগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়া। কিন্তু তেমন হলে তো কখনোই নিউ ইয়র্কের বাজারে বিক্রি করা সম্ভব হতো না। হ্যাঁ তাই তো, এতে কোনো ভুল নেই যে বন্ডগুলো নিউ ইয়র্কে বিক্রি করা হয়েছিল, কাজেই সেগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয়নি। তাহলে মধ্যে ব্যাপারটা কি দাঁড়ালো? ঘটনার স্রোত আমাদের কোন দিকে নির্দেশ করছে? আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই দিকেই? মোটেই না। যদি প্যাকেটটা জলে ফেলে দেয়া হয় আর বন্ডগুলো নিউ ইয়র্কে বিক্রিও হয়ে থাকে, তাহলে বুঝতে হবে ওই প্যাকেটে কোনোদিনই বন্ডগুলো ছিল না। এমন কোনো প্রমাণ তো পাওয়া যাচ্ছে না যে সত্যি সত্যি ওই প্যাকেটে বন্ডগুলো ছিল। তোমার নিশ্চয়ই মনে আছে, লন্ডনে প্যাকেটটা হাতে পাবার পর মিস্টার রিজওয়ে কখনো সেটা খুলে দেখেননি। সিল করা প্যাকেটে ওর হাতে তুলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তুমি তো আবার আমার মাথাটা গুলিয়ে দিতে শুরু করলে। অত সহজে মাথা গুলিয়ে গেলে কি আর চলবে? বেশ, শোনো, বন্ডগুলো শেষ দেখা গিয়েছিল 23 তারিখ সকালে ব্যাংকের অফিসে। তারপর সেগুলোর অস্তিত্ব পাওয়া গেল নিউ ইয়র্কের বাজারে, সেটাও কিনা অলিম্পিয়া জাহাজ পৌঁছাবার আধা ঘন্টার মধ্যে। অবশ্য একজন ব্রোকার শপথ করে বলেছে অলিম্পিয়া পৌঁছাবার আগেই ঋণপত্রগুলি নিউ ইয়র্কের বাজারে দেখা গেছে, তবে তার কথার কেউ আমল দেয়নি। তাহলে হেস্টিংস, আমাদের মনে করতে বাধা কোথায় যে ঋণপত্রগুলি কোনোদিনই অলিম্পিয়া জাহাজে ছিল না? নিশ্চয়ই অন্য কোনো উপায়ে সেগুলো নিউ ইয়র্কে পৌঁছেছিল। সেই উপায়টা কি? অলিম্পিয়া যেদিন সাদাম্পটন থেকে নিউ ইয়র্কে যাত্রা করেছিল, সেই একই দিনে যাত্রা করেছিল জাইগ্যান্টিক নামে অপর এক যাত্রীবাহী জাহাজ। এই জাহাজটা আটলান্টিক অতিক্রম করতে খুব কম সময় নেয়। যদি জাইগ্যান্টিকের মাধ্যমে ঋণপত্রগুলো ডাকে পাঠানো হয়ে থাকে, তাহলে কি হবে? অলিম্পিয়া নিউ ইয়র্কে পৌঁছাবার একদিন আগেই ঋণপত্রগুলি পৌঁছে যাবে। এবার আমার দিকে বেশ কৌতুকের দৃষ্টি নিক্ষেপ করে আকর্ণ বিস্তৃত হাসি হাসল পোয়ারো। সত্যি কথা বলতে কি, রহস্যের জট আমার কাছে অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে। পোয়ারো আবার বলতে শুরু করল, তাহলে বোঝা যাচ্ছে সিলমোহর করা খামটা একটা ভাওতা ছাড়ার কিছু নয়। ওটা ছিল নকল খাম। আসলের সঙ্গে নকলের অদলবদল হয়ে গিয়েছিল ব্যাংকের অফিসেই।
সেই সময় ব্যাংকের তরফে 3 জন উপস্থিত ছিলেন। এই 3 জনের মধ্যে যে কোনো একজনের পক্ষে একটা নকল প্যাকেট আসলের পরিবর্তে হাত সাফাই করা কিছুমাত্র অসম্ভব ছিল না। এরপর ঋণপত্রগুলো ডাকে পাঠিয়ে দেওয়া হলো নিউ ইয়র্কে অপরাধীর কোনো সহযোগীর কাছে। তার কাছে সেই নির্দেশও গেল যেন ঋণপত্রগুলি অলিম্পিয়া পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিক্রি করে ফেলা হয়। ঠিক এভাবে যদি ঘটনাটা ঘটে, তাহলে নকল চুরির নাটক যথাসময়ে পরিচালনা করবার জন্য আরেকজনকে অলিম্পিয়াতে থাকা প্রয়োজন, তাই না? আরেকটু পরিষ্কার করে বলো তো, যে খালি প্যাকেট হাত সাফাই করলো সে রিজওয়ের জন্য উপযুক্ত পাহারার ব্যবস্থা না করে নিশ্চিন্ত থাকে কি করে? পথে রিজওয়ে যদি প্যাকেটটা খোলে তাহলেই তো ধরা পড়বার ভয়। খালি প্যাকেট দেখলে স্বাভাবিকভাবেই তার সন্দেহ পড়বে লন্ডন অফিসের উপর। সেই কারণেই জাহাজে যে লোকটি এই দায়িত্ব নিয়ে উপস্থিত রইল তাকে কেবিন দেওয়া হলো রিজওয়ের ঘরের ঠিক পাশেই। ভদ্রলোক তার কর্তব্য সুষ্ঠুভাবেই পালন করলেন। এমনভাবে ট্রাঙ্কটাকে জখম করলেন যাতে সকলেই বুঝতে পারে তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছিল। এই ব্যক্তি পরে যথাযথ চাবি দিয়ে ট্রাঙ্কের তালা খুলে প্যাকেটটা সমুদ্রের জলে ফেলে দিলেন। আর নিউ ইয়র্ক পৌঁছলে সব যাত্রীর শেষে তিনি তীরে নামলেন। অন্য লোকের দৃষ্টি এড়াবার জন্য এই ভদ্রলোকের চোখে ছিল কালো চশমা। রিজওয়ে দেখলেই চিনতে পারবে, সেই ভয়ে তিনি প্যারালাইজড একজন রোগীর ভূমিকা নিয়ে জাহাজের কেবিন ছেড়েই বেরোননি। নিউ ইয়র্কে পৌঁছেই লন্ডনগামী প্রথম জাহাজেই তিনি লন্ডনে ফিরে এলেন। কথা শুনে মনে হচ্ছে তুমি এই লোককে চিনতে পেরেছ। কে ভদ্রলোক? ঠিক ধরেছ, ইনি এমন একজন ব্যক্তি যার কাছে ট্রাঙ্কের দ্বিতীয় চাবি থাকা সম্ভব, এবং ইনি নির্দেশ দিয়েছিলেন ট্রাঙ্কে ওই বিশেষ তালা লাগাবার। আমরা অবশ্য মিস্টার ভ্যাভাসুকের কাছে শুনেছি তিনি ব্রঙ্কাইটিসে অসুস্থ ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে ভদ্রলোক এমন কোন রোগী অসুস্থ হননি। নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছো ভদ্রলোক মিস্টার শ ছাড়া কেউ নয়। হেস্টিংস, সমাজের ওপরের দিকেও যে অপরাধী থাকে, এই ঘটনা কিন্তু একদম সত্যি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর এই তো আমরা এসে গেছি। ওই তো মাদমোয়াজেল এদিকে আসছেন। আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। এতক্ষণ শুনছিলেন আগাথা ক্রিস্টির দ্য $1,000,000 বন্ড রবারি। আপনারা যারা ছোট গল্প পছন্দ করেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা নিয়মিতভাবে গল্প দিয়ে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বেশি বেশি করে বই পড়বেন, নিজে ভালো থাকবেন, আশেপাশে মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।